তো আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার আমরা কি পড়েছি? প্রথম চ্যাপ্টার আমরা পড়েছি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, যেগুলোতে আমরা কি কি পড়েছি? আধান সম্পর্কে জেনেছি, পজিটিভ আধান, নেগেটিভ আধান কিভাবে হয়, নিস্তড়িত বস্তু থেকে কিভাবে আধান বানানো হয়, সে মানে কিভাবে তড়িদাহিত করা হয়, সেগুলো কিন্তু আমরা পড়েছি প্রথম চ্যাপ্টারে। তো প্রথম চ্যাপ্টারের যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সেগুলো জানতে হবে, তাহলে পরের চ্যাপ্টারগুলো তোমার কিন্তু সহজ হয়ে যাবে, কারণ ওই ধারণাগুলো তোমাদের দরকার। সেকেন্ড চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো কোশ্চেন আমি থিওরি পড়াবো, তার সাথে সেই থিওরি রিলেটেড যে কোশ্চেন হতে পারে তার সাথে সাথে কিন্তু আমি করিয়ে যাব, ঠিক আছে? তো কুলম্বের প্রথম যে চ্যাপ্টারটা, আজকে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার। তো টপাস বাংলা সবাইকে স্বাগত জানাই। তোমরা 12-এ উঠে গেছো এবং 12-এর যে পড়ছো ভালোভাবেই, আশা করি ভালোভাবেই তোমরা পড়ছো এবং পড়ার সাথে সাথে কি করছো, লেখাটা কিন্তু চালিয়ে যাচ্ছ। পড়ার সাথে সাথে লিখতে হবে, লিখলে কি হবে, তোমার ব্রেন কাজ করবে। লেখার সাথে সাথে তোমাকে কোশ্চেন করতে হবে যে এই ধ্রুবক কেমন নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে, ধ্রুবক যদি না থাকতো কি হতো, এই যেগুলো আমি বলেছি আগে, যেগুলো বলা হয়ে গেছে। তো আজকে যে চ্যাপ্টার সেটা শুরু করা যাক, হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার। তো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে প্রথমে যে আসবে সে হচ্ছে কুলম্ব। তো কুলম্বের সূত্র কি হয়? কুলম্বের সূত্র হচ্ছে, ধরে নাও কোনো দুটি আধান আছে, সেই দুটি আধান এইখানে রাখা আছে। তো একটি আধান অপর আধানকে কি করতে পারে? বল প্রয়োগ করতে পারে। তার মানে কোথাও যদি দুটো আধান থাকে, Q1 আর একটা হচ্ছে Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি R হয়, ঠিক, এগুলোকে কিন্তু বিন্দু আধান নেওয়া হচ্ছে এখন, ঠিক, এদের মধ্যে কি হবে? বল প্রয়োগ হবে, ঠিক। তো বল প্রয়োগ যদি হয়, সেই যে বল প্রয়োগ হবে, সেই বলটা হবে সমানুপাতিক Q1 আর Q2-র গুণফল। সেই বলটা হবে এদের যে দূরত্ব আছে তাদের বর্গের ব্যস্তানুপাতিক। মানে আমি যদি দূরত্ব বাড়িয়ে দিই কোনো দুটো আধানের মধ্যে, তাহলে বল কিন্তু কমে যাবে। কিভাবে কমবে? বর্গের ব্যস্তানুপাতিক। তাদের যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্বটা কি হবে? যেহেতু দুটো বিন্দু আধান, সেই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব হবে, আধান কি হচ্ছে Q1 Q2। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বল, যেই বলের নাম হচ্ছে কুলম্ব বল, ঠিক। তো এই বল হচ্ছে তড়িৎ বলও আমরা বলতে পারি। এই বল হচ্ছে তড়িৎ বল, যেহেতু কুলম্বের নামে, সেই জন্য কুলম্ব বলও আমরা বলতে পারি। আর স্থির তড়িৎ বল, আমরা স্থির তড়িৎ বল বলবো। কেন স্থির তড়িৎ বল? কারণ যে আধান আছে সেই আধান কিন্তু স্থির আছে, সেই জন্য আমরা স্থির তড়িৎ বল বলবো, ঠিক। তো এই দুটোকে মেলালে হবে F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কোয়ার, ঠিক আছে। তো এই সমানুপাতিক এখানে থেকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবক হচ্ছে K Q1 Q2 বাই R স্কোয়ার। আর কেটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক। বল ধ্রুবক বলতে পারি আমরা, বল ধ্রুবক। সেই বল ধ্রুবকের নাম হচ্ছে কুলম্ব ধ্রুবক। তো কুলম্ব ধ্রুবক। তো এই কুলম্ব ধ্রুবকের মান কি হবে? এই কুলম্ব ধ্রুবক হচ্ছে 9 × 10⁹। এবার এর একক যদি আমরা দেখি, এসআই একক যদি দেখি, তাহলে কি হবে? F হয়ে যাবে নিউটন, আর R হয়ে যাবে মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। তো এটা হয়ে যাবে আমাদের কে। সে কে হচ্ছে, বুঝতে পেরেছো, F হচ্ছে নিউটন আর R, এখানে R হচ্ছে মিটার, তো মিটার স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। এখান থেকে কিন্তু আমি একক পেয়ে গেলাম। সেই কে হচ্ছে 1/4πε0 হয়। এইটা কি? এই ε0 কে বলা হচ্ছে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এর মানে কি? বায়ুর মাধ্যমের তড়িৎ ভেদ্যতা মানে কি? একে ইংলিশে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো পারমিটিভিটি কেন লিখলাম? পারমিটিভিটি থেকে তুমি বুঝতে পারছো, কোনো কিছু পারমিট করাকে বলছে পারমিটিভিটি, পারমিশন, ঠিক আছে। কোনো কিছু পারমিশন নেওয়াকে বলা হয় পারমিটিভিটি, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে, ε0টা কি বলছে? ধর নাও দুটো আধানকে রেখেছি, আমি একটি আধান, আমার পাশে আরেকটা আধান আছে, আমরা দুজনেই কি হচ্ছে বায়ু মাধ্যমে আছি।
আমাদের দুজনের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যে বল হবে সেই বল আমাদের দুজনের গুণফলের সমানুপাতিক, আর আমাদের যে দুজনের মধ্যে দূরত্ব আছে তাদের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে। ঠিক, এবার কথা হচ্ছে আমরা প্রথমে বায়ু মাধ্যমে আছি, আমাদের মধ্যে যে বল প্রয়োগ হচ্ছে সেটা অন্য কোনো মাধ্যমে যদি চলে যায়, দুজনেই হচ্ছে জলে চলে গেছি, দুটো আধান, আমি একটা আধান আর অন্য কেউ আধান, ঠিক আছে, দুটো আধান জলে চলে গেছে জলের মধ্যে, তো সেখানে কি হবে, জলের যে কণাগুলো আছে H প্লাস OH মাইনাস, সেই কণাগুলো কি করবে, পজিটিভ আধান যদি আমি হই OH মাইনাস ঘিরে ফেলবে আমাকে, আর যদি নেগেটিভ আধান হতাম তাহলে কি হতো, H প্লাস আমাকে ঘিরে ফেলতো। তার মানে আমি সামনে দেখতে পাচ্ছি আমার দুজনের মধ্যে যে বল প্রয়োগ হচ্ছিল, আকর্ষণ বা বিকর্ষণ বল, তার সামনে কেউ তো বাধা দিচ্ছে, যেটা হচ্ছে H প্লাস হতে পারে। আমি যদি ঋণাত্মক আধান হই তাহলে H প্লাস আমাকে ঘিরে ফেলবে, ঠিক আছে, এইভাবে ঘিরে ফেলবে, তাহলে কিছু তো প্রভাব পড়বে। আমাদের দুজনের মধ্যে যে বল প্রয়োগ হচ্ছে সেই বলের উপরে কিন্তু এখন প্রভাব পড়বে। তাহলে স্যার এটা বুঝতে পারছি যে বিভিন্ন মাধ্যমে যদি যাওয়া হয়, জল ধরলাম, পেট্রোল বললাম, বা অন্য কোনো মাধ্যম, প্রত্যেক মাধ্যমে কিন্তু একটা প্রভাব আছে ওই বলের ওপরে, তড়িৎ বলের ওপরে, ঠিক আছে, তড়িৎ বলের ওপরে একটা কিন্তু মাধ্যমের একটা প্রভাব কিন্তু থেকে যাচ্ছে, যেটা মাধ্যাকর্ষণ বা মহাকর্ষতে ছিল না। মহাকর্ষ বল কিন্তু একই ধরনের ছিল, কোনো বস্তু m1 আছে, কোনো বস্তু m2 ভরের আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে বল হতো সমানুপাতিক m1 m2 বাই r²। একইভাবে কিন্তু সেই মহাকর্ষ বল কিন্তু মাধ্যমের উপর নির্ভর করতো না, যেটা হচ্ছে এখানে কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভর করছে। সেটা আমি বোঝালাম কেমন করে হচ্ছে, ঠিক আছে। ধরুন দুজনের মধ্যে, তোমার দুজনের ভালো দুজন বন্ধুর মধ্যে ভালো মিল ছিল, অন্য কেউ এলো, তখন কি হবে, তোমার দুজনের মধ্যে যে আকর্ষণ বা ছিল, ভালো সম্পর্ক ছিল, সেটা কিন্তু সেটার উপরে কিন্তু প্রভাব পড়ছে, ঠিক আছে। তো এখানেও সেই একইভাবে দুটো আধান আছে, সেই দুটো আধানের মধ্যে যদি মাধ্যম পরিবর্তন করে দেওয়া হয় তাহলে কি হবে, তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে সেটার উপরে কিন্তু একটা প্রভাব চলে আসবে, ঠিক আছে। তো একে বলা হয় বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, যার ভ্যালু হয়ে যায় 8.85 ইন্টু 10⁻⁻12। এর যদি আমি একক লিখতে চাই তাহলে কি হয়ে যাবে, এপসিলন কে এই পাশে পাঠিয়ে দিই, কে এই পাশে পাঠিয়ে দিই, এপসিলন নট ইকুয়ালস টু 1/4 কে। তার মানে কে এর যদি এককে উল্টো করে দিই তাহলে আমি পাচ্ছি c²/nm²। তো এটা কিন্তু আমাদের বায়ু মাধ্যমের জন্য হয়ে যাচ্ছে। তাহলে স্যার বায়ু মাধ্যমের জন্য যদি এটা হয় তাহলে অন্য কোনো মাধ্যমের জন্য কিছু তো থাকবে। তো এখানে এপসিলন নট আছে, অন্য মাধ্যমের জন্য অন্য কিছু কিন্তু আসবে, ঠিক আছে। তো সেটা আমি পরে বলছি। তো এখানে এফ যেটা আমার এলো ফাইনালি, যে বলটা প্রয়োগ হচ্ছে সেই বলটাকে আমি সব কিছু একসাথে বসিয়ে ফেললে 4πε0 Q1 Q2 বাই r²। এটাই কিন্তু বায়ুতে হচ্ছে, বায়ু মাধ্যমে যে তড়িৎ বল প্রয়োগ হচ্ছে তার মান হচ্ছে এটা। তো মান তো আমরা পেয়ে গেলাম, কিন্তু বল তো ভেক্টর হয়, বল যদি ভেক্টর হয় তাহলে আমাকে দিকটাও ঠিক করে জানতে হবে। তো দিক কিভাবে হবে, দেখো দিক হবে, যদি দুটো আধান থাকে তাহলে দিক হবে, এদের প্রথমে আমরা সংযোজনকারী রেখা আমরা আগে টানবো, ঠিক। প্রথমে দুটো আধান, যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে, তারা একই গ্লাসের মধ্যে অনেকেই বসে আছে, ঠিক আছে, তোমার আর অন্য কোনো বন্ধুর মধ্যে একটা আকর্ষণ হচ্ছে, ঠিক। তাহলে সেই যে আকর্ষণ হবে, সেই আকর্ষণ তোমার আর তোমার বন্ধুর মধ্যে মহাকর্ষ বলের একটা, মানে দুজনের উপর মহাকর্ষ বল লাগছে। তো যেই দুটো বন্ধুর মধ্যে মহাকর্ষ সবার মধ্যেই লাগছে, কিন্তু তুমি যার ক্যালকুলেট করতে চাইছো, যেই দুটো তুমি আর যেই বন্ধুকে তুমি ধরে ক্যালকুলেট করতে চাইছো মহাকর্ষ বলটা, তোমার আর তার মধ্যে কি করতে হবে, একটা সংযোজনকারী রেখা টানতে হবে। সেই রেখা বরাবর যদি বিকর্ষণ হয় তাহলে এইভাবে বলটা যাবে দূরের দিকে, যদি আকর্ষণ হয় তাহলে এটা হবে, ঠিক। তো মহাকর্ষের সময় সবসময় তো আকর্ষণই হতো, তাহলে সবসময় এদিকে টানতো, কিন্তু এখানে নির্ভর করবে, সমধর্মী আধান হলে বিকর্ষণ করবে, আর যদি বিপরীত ধর্মী আধান হয় তাহলে কিন্তু আকর্ষণ করবে, ঠিক আছে। তো এখানে বল যেটা হচ্ছে সেটাকে আমরা এমন লিখব, বল 2 এর উপর 1 এর দ্বারা, বল 2 এর উপরে, আধান 2 এর উপরে 1 এর দ্বারা, বল 1 এর উপরে 2 এর দ্বারা।
2 এর উপর 1 দ্বারা, 1 উপর 2 এর দ্বারা। স্যার তাহলে কি দুটো বল আলাদা? দুটো বল আলাদা নয়, দুটো বলের দিক আলাদা। দুটো বলের দিক আলাদা হচ্ছে। ধরে নাও তোমার বন্ধুর মধ্যে মহাকর্ষ বল লাগছে, তোমার এই দিক থেকে ওই দিকে বলের দিক হচ্ছে, তোমার বন্ধুর কিন্তু উল্টো দিকে হবে। ঠিক আছে? তো দুটো বল সমান হলেও তারা বিপরীতমুখী হবে। তো এই দিকে হবে, এই দিকে হবে, কিন্তু এদের মান একই থাকবে। কেন মান একই থাকবে? কারণ এই যে বল হচ্ছে কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটাও কি হবে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কেন? কারণ দুটোতেই বলের ভেতরেই কি আছে, দুটো আধানেরই প্রভাব কিন্তু লেখা আছে। Q1ও আছে, Q2 আছে, তাহলে এখানেও Q1 Q2 আসবে, এখানেও Q1 Q2 আসবে। তাহলে দুটো বল কিন্তু একই হবে, F21 মান একই হবে F12। এখনো ভেক্টরে আসিনি, তবুও বললাম যে দুটো বলের মান কিন্তু একই হবে। ঠিক? তো তাহলে আমরা দিকটা কিন্তু দেখলাম। কেন দিকের উপরে এত জোর দেওয়া হচ্ছে? কারণ দিক যদি আলাদা আলাদা হয়, মানে এই দিকে আছে অন্য কোনো বল, আমি যদি আরেকটা আধানকে রেখে দিই তাহলে কি হবে? দেখো, আমি দুটো আধান রেখেছি, আমি কি করলাম, পাশে আরেকটা আধান আমি এঁকে দিলাম। ঠিক? তো এই Q3 আধান, এই Q3 আধানও কি করবে? বল প্রয়োগ করবে বা বল অনুভব করবে। এই Q3 আধান Q2 কে কিভাবে বল প্রয়োগ করবে? Q2 আধান Q3 কে যে বল প্রয়োগ করবে সেটা তাদের সংযোজনকারী রেখা বরাবর হবে। আমি দিকটা বলছি ঠিক করে। ঠিক? তো এদের সংযোজনকারী রেখা বরাবর যদি সমধর্মী আধান নয় বিকর্ষণ হবে, তাহলে বলটার দিক হবে এভাবে F23। ঠিক? 1 আর 3 এর মধ্যে যদি দেখা হয়, 1 আর 3 এর মধ্যে যদি দেখা হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? F13 এর মধ্যে যেটা হবে সেটা হবে F1 এর উপরে 3 এর দ্বারা। ঠিক আছে? এই সংযোজনকারী রেখা বরাবর। যদি বলে 3 তে আঁকবো, স্যার 3 তে কিভাবে হবে? 2 3 এর উপরে যে বল প্রয়োগ করবে সেটা 2 3 সংযোজনকারী রেখা বরাবর। যদি সমধর্মী হয় বিকর্ষণ হবে 3 এর উপরে 2 এর দ্বারা। আর এখানে কি হবে? 1 যদি দেখি তাহলে যে বলটা হবে F3 এর উপরে 1 এর দ্বারা বল কিন্তু প্রয়োগ হবে। তাহলে তুমি ভেবে দেখো, এই দিকগুলো যদি ঠিক করে আমি না লিখি তাহলে কি হবে? বল যেহেতু ভেক্টর, তাদের লব্ধি যদি আমাকে বের করতে হয় তখন কি হবে? এদের মধ্যেকার কোণগুলো কিন্তু আমার লাগবে, কিন্তু সেই কোণ আমি যদি দিক না ঠিক করে লিখি তাহলে কোণগুলো ভুল হবে। কোণ ভুল হলে তোমার লব্ধি বল বের করাও কি হবে? ভুল হয়ে যাবে, তাদের উপাংশ নেওয়াও ভুল হয়ে যাবে। সেই জন্য দিকটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমরা তো মান পেয়ে গেলাম যে দুটো আধান যদি থাকে তাহলে কি হবে? F = K Q1 Q2 বাই আর স্কোয়ার। কে আমরা 1/4 পাই এপসিলন নট লিখবো, তখন কি হবে? বায়ু মাধ্যমে আমরা বল পেয়ে যাব। অন্য মাধ্যমেরটা আমি আসছি একটু পর। ঠিক? তো এপসিলন নট কি হবে? বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মানে হচ্ছে যে কতটা তড়িৎ প্রভাবকে ও পারমিট করতে পারছে সেটার উপরেই একটা ভ্যালু, যেটা হচ্ছে 8.85 10⁻⁻12 কুলম্ব পার নিউটন পার মিটার স্কোয়ার কিন্তু আসছে। অন্য মাধ্যম হলে আরেকটা টার্ম এক্সট্রা আসবে, সেটাতে আমি আসছি। তারপরে বললাম যে দিককে ঠিক করে নির্ণয় করতে হবে। সেই দিক কি হবে? তাহলে কুলম্ব বল যে লাগছে সেই বল দুটি আধানের সংযোজনকারী রেখা বরাবর কিন্তু লাগবে। ঠিক? এবার কতগুলো শর্ত আছে কুলম্ব বল যেটা আছে সেটাকে প্রয়োগ করার জন্য। কুলম্বের সূত্র আমরা কখন ব্যবহার করতে পারবো? তো প্রথম পয়েন্ট হচ্ছে দুটি আধান বিন্দু আধান হতে হবে। দুটো আধান যেটা আমি বলছি Q1 আর Q2, এরা যদি বিন্দু আধান হয় তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব নিতে আমার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তো না, আমি এখানে দুটো বিন্দু নিলাম, দিয়ে বললাম এদের মধ্যকার দূরত্ব কত? তুমি বলবে স্যার এখান থেকে এখানে আমি দূরত্ব মেপে নিতে পারবো, কিন্তু আমি বললাম একটা বর্তল আছে আর এই পয়েন্ট আছে, এর দূরত্ব কি হবে? তুমি বললে স্যার এখান থেকে মাপবো না এখান থেকে মাপবো না এখান থেকে মাপবো, কোথা থেকে আমাকে মাপতে হবে? তাহলে বিস্তৃত বস্তু হলে কিন্তু একটা সমস্যা হবে। ঠিক? তো বিস্তৃত বস্তু হলে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, বিস্তৃত বস্তু যেন অনেক দূরে থাকে, বিস্তৃত বস্তু যেন অনেক দূরে থাকে, তাহলে কিন্তু আমরা সেই কুলম্বের সূত্র ব্যবহার করতে পারবো। কেন? এই যে দেখো, এই বিস্তৃত বস্তুর আকার যেটা থাকবে, আকার বিস্তৃত বস্তু হলে তাদের আকার যেন দূরত্বের থেকে, তাদের মধ্যবর্তী দূরত্বের থেকে যেন কম হয়। ঠিক আছে? তাদের মধ্যবর্তী দূরত্বের থেকে যেন তাদের আকার কম হয়, তবেই আমরা কুলম্বের সূত্র ব্যবহার করতে পারবো। নাহলে দেখবে খুব বড় বড় বস্তু নিয়েছি, দুজনকে কাছে এনে রেখে দিয়েছি, ফলে কি হবে? যদি বড় বড় বস্তু হয় কাছে এনে রেখে দিয়েছি, এর সঙ্গে এর ইন্টারাকশন হবে, এর উপরে আমি বিভিন্ন কণা আছে, বিভিন্ন কণা
বিভিন্ন কণার সঙ্গে বিভিন্ন কণার কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ হবে, কিন্তু সেটা ক্যালকুলেট করা আমাদের পক্ষে কিন্তু কি হবে, খুবই কমপ্লিকেট হয়ে যাবে। তো কুলমের সূত্র ব্যবহার করতে হলে যদি বিন্দু আধান থাকে কোনো সমস্যা নেই, বিস্তৃত বস্তু থাকলে তাদেরকে কি করতে হবে, যে আকার আছে বিস্তৃত বস্তু তার থেকে যেন তাদের দূরত্বটা অনেক বেশি হয়। ঠিক কোনো গোলাকার বস্তু যদি হয়, গোলাকার বস্তু, তাহলে তাদের কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব আমরা আর ধরে নেব। গোলাকার বস্তুর জন্য কেন্দ্র থেকে কেন্দ্র যে দূরত্ব সেটাকেই আমরা আর ধরব। ঠিক আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে আর হবে, সেই আর নিউক্লিয় যে দূরত্ব আছে তার থেকে বেশি হতে হবে। নিউক্লিয় দূরত্ব কি 10⁻⁻15 ফার্মি বলা হয়, কি 10⁻⁻15 মিটার। মানে আমি দুটো আধানকে, এই যেটা হচ্ছে ধরুন একটা নিউক্লিয়াস, পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে তার যে ব্যাসার্ধ হয় সে ফার্মিতে থাকে, মানে পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻⁻15 এর অর্ডারে থাকে। ঠিক এবার আমি কি করছি, দুটো আধানকে রাখতে চাইছি, সেই দূরত্ব কি হচ্ছে এর থেকে কম হয়ে গেছে, মানে নিউক্লিয়াসের যে আকার আছে তার থেকেও দূরত্বটা কম। ঠিক সেটা হলে তাহলে আমরা কুলমের সূত্র লাগাতে পারবো না, আমাদের ওর থেকে বেশি হতে হবে, 10⁻⁻15 মিটারের থেকে দূরত্ব বেশি হতে হবে। এই দূরত্ব 10⁻⁻15 মিটারের থেকে বেশি হতে হবে, তাহলে আমরা কুলমের সূত্র ব্যবহার করতে পারবো। তো এই কটা সূত্র, এই কটা শর্ত আছে, সেই শর্ত মেনে কিন্তু আমাদেরকে চলতে হবে। এবার আমাদের সিলেবাসে বা ম্যাক্সিমাম কোশ্চেনগুলো যেগুলো পাবে সেগুলো বিন্দু আধান ধরেই কিন্তু হবে। বিন্দু আধান না হলে আমাদের কি হবে, গোলাকার হবে, সুষম গোলকীয় আধান। গোলাকার আধান, যে বস্তু আধান থাকে সেটা গোলাকারের হবে। ঠিক আছে, তো তখন আমরা ক্যালকুলেট করতে সহজেই কিন্তু পেরে যাব। ঠিক আছে, এবার আমরা কুলমের যে বল আছে তার সম্পর্কে কয়েকটা কথা আমরা জানব। তো কুলম বল তো কি হচ্ছে, প্রথম পয়েন্ট যেটা লিখবে, যারা লিখতে চাইছো লিখে নেবে, যে এই বল সংযোজনকারী রেখা বরাবর লাগে। এই বল, প্রথম পয়েন্ট, এই বল কুলম বল দুটি আধানের সংযোজনকারী রেখা বরাবর লাগবে। যদি বিকর্ষণ হয়, যদি সমধর্মী আধান হয় বিকর্ষণ হবে, ঠিক, আর যদি বিপরীতধর্মী আধান হয় আকর্ষণ হবে, মানে বলের দিক কিন্তু উল্টো হয়ে যাবে। তার মানে প্লাস কিউ হলে এভাবে হবে, আর যদি একটা মাইনাস হয়ে যেত তাহলে বল যে হবে সংযোজনকারী রেখা বরাবর হবে, কিন্তু ভেতর দিকে এইভাবে হবে। তাহলে কি হচ্ছে, প্রথম পয়েন্ট, এই বল সংযোজনকারী রেখা বরাবর লাগে। এই বলকে বলা হয় কেন্দ্রীয় বল, সেন্ট্রাল ফোর্স বলা হয়। প্রথম পয়েন্ট লেখা হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় বল বলা হয়। এই বলকে কেন্দ্রীয় বল কেন বলা হয়, সেন্ট্রাল ফোর্স, কারণ এই বল হচ্ছে দুটি আধানের কেন্দ্রর মধ্যে থেকে যাচ্ছে, কেন্দ্রকে ছেদ করে যে সংযোজনকারী রেখা যাচ্ছে সেই রেখা বরাবর কিন্তু এই বল লাগছে, সেই জন্য এই বলকে বলা হয় কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স। তারপর কুলম বলের কথা বলা হচ্ছে। ঠিক, তারপর 3 নম্বর, এই বল, যেই বল লাগছে এটা ধরে নাও Q2 আর এটা হচ্ছে Q1, তাহলে F21 আর F12। ঠিক, তো দুটি আধানের উপরে যে বল লাগছে সেই বলের মান একই হবে, কিন্তু তারা বিপরীতমুখী হবে। যে দুটি বলের উপর কুলম বল, যে দুটি আধানের উপর কুলম বল প্রয়োগ হচ্ছে তাদের দিক বিপরীতমুখী হবে, তাদের দিক বিপরীত হবে, কিন্তু তাদের মান একই হবে। ঠিক আছে, লিখে নেবে। সো F12, ছবি আঁকলে এভাবে লিখে নেবে, F12 সমান F21। ঠিক আছে, মান ওয়াইজ, কিন্তু বিপরীতমুখী হবে, বিপরীতমুখী। তো একে একসাথে বলা হয়, একে বিপরীতমুখী, একসাথে একে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া বল। ঠিক আছে, অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স, যেটা ক্রিয়া প্রতিক্রিয়া বল। তোমরা পড়েছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। ঠিক, এর উপরে এই বলটা লেগেছে বলে ওর প্রতিক্রিয়া হিসেবে কিন্তু বিপরীতমুখী হচ্ছে। তো ক্রিয়া প্রতিক্রিয়া বলে কি হয়, দুটো বল একই ধর্মীর হতে হবে, মানে এটা হচ্ছে স্থির তড়িৎ বল। ঠিক আছে, এটাও স্থির তড়িৎ বল, এটাও স্থির তড়িৎ বল, এটা মাধ্যাকর্ষণ বল নয়, এটাও স্থির তড়িৎ, এটাও স্থির তড়িৎ, তো একই ধর্মের হলো। দুটোর মান একই হতে হবে, এই দুটোর মান একই আছে। দুটো একই রেখা বরাবর লাগবে, সেটাও লাগছে। দুটো বিপরীতমুখী হবে, সেটাও হচ্ছে। তো তখন আমরা সেই বলকে ক্রিয়া প্রতিক্রিয়া বল বা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলবো।
অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলা হয়। ঠিক আছে। 4, এই বল মাধ্যমের উপর নির্ভরশীল, মাধ্যমের উপরেই নির্ভরশীল, মাধ্যমের ওপর এই বল নির্ভরশীল, নির্ভরশীল যেখানে পাশে তুমি চাইলে লিখে নিতে পারো যেখানে মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভরশীল ছিল না। মাধ্যমের উপর কুলম্ব বল বা স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভরশীল, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করতো না বা নির্ভরশীল ছিল না। ঠিক। 5 নম্বর পয়েন্ট, এই বলকে বলা হয় সংরক্ষী বল। দিস ইজ কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স সংরক্ষী বল, যেই বলের দ্বারা কৃতকার্য পথের ওপর নির্ভর করে না, প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর ওপর নির্ভর করে, সংরক্ষী বল বলা হয়। সংরক্ষী বল মানে কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। এই বলের দ্বারা কৃতকার্য অন্তিম আর প্রাথমিক বিন্দুর ওপর নির্ভরশীল, পথের ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে। যেভাবে মাধ্যাকর্ষণ বল সংরক্ষী বল ছিল, এখানে আমাদের স্থির তড়িৎ বল বা কুলম্ব বল যেটা হবে সেটাও কি হবে, সংরক্ষী বল হবে। তো এই কতগুলো পয়েন্ট আমাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে। এমসিকিউর জন্য কিন্তু এগুলো লাগতে পারে। ঠিক। চল, তো বায়ু মাধ্যমে বল পড়েছি, এবার অন্য মাধ্যমে বল হলে আমি কি লিখবো সেটা একটু দেখে নিই। অন্য মাধ্যমে যদি হয়, অন্য কোনো মাধ্যমে, তাহলে এটা হচ্ছে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যমে যে বল প্রয়োগ হচ্ছে, বায়ু মাধ্যমে যে দুটো আধানের মধ্যে বল প্রয়োগ হচ্ছে, সেই বলকে আমরা লিখছি 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক। তো এটা হচ্ছে বায়ু ছিল, অন্য মাধ্যম। এবার অন্য মাধ্যমে কি হবে, অন্য মাধ্যমের সম্পর্কে কিন্তু একটু জানতে হবে। অন্য মাধ্যমে, অন্য মাধ্যমে বল স্থির তড়িৎ বল কি হবে, অন্য মাধ্যমে আমাদের একটা নতুন টার্ম আসবে, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা বা বলা হয় রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি, পারমিটিভিটি। ঠিক আছে। তো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি হয়ে যায়, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা হয়ে যায় এপসিলন বাই এপসিলন নট, মানে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা উপরেরটা যেটা, বাই বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বায়ু মাধ্যমের, বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক। এটা হয়ে যাবে এপসিলন আর। ঠিক। তো অন্য কোনো মাধ্যমে যে বল হবে সেই বলটা এভাবে লেখা হবে, এভাবে লেখা হবে। কিভাবে, বল সমান নতুন কোনো বল আসবে, ওই বল সমান হবে না নতুন বল, 1/4 পাই এপসিলন নট না লিখে এপসিলন আসবে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখানে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ছিল, এখানে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হবে, বাকিটা যেটা আছে সেটা একই হবে। ঠিক। এবার এই এপসিলনকে কি লিখতে পারি, এই এপসিলনকে আমি এখান থেকে লিখতে পারি এপসিলন নট, আর এটা মানে এপসিলনকে লেখা যাবে এখান থেকে এপসিলন ইকুয়ালস টু এপসিলন নট এপসিলন আর। ঠিক আছে। তো 1/4 পাই এপসিলন নট এপসিলন আর Q1 Q2 বাই R স্কয়ার। তার মানে নতুন যে বল এসে সেখানে শুধু এর সাথে একটা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা গুণ হয়ে গেছে, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা গুণ হয়ে গেছে। মানে আমি এই দুটোর যদি আমি অনুপাত নিই 1 আর 2 এর, তো F প্রথম আর দ্বিতীয় ভাগ করে ফেললে কি হয়ে যাবে, F বাই F ড্যাশ যেটা হবে সেটা আমাদের আসবে অ্যাকচুয়ালি এপসিলন আর চলে আসবে। ঠিক আছে। এপসিলন আর চলে আসবে। তো নতুন যে বল হবে সেটা হবে F বাই এপসিলন আর, নতুন বল হবে পুরনো বল বাই এপসিলন আর। নতুন বল যেটা হবে সেটা পুরনো আগের যে বল ছিল সেটাকে আমরা কি করব, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে। তো F বাই এপসিলন আর, এই এপসিলন আর এর আর একটা নাম আছে যেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক। তো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার আরেকটা নাম হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, যেটা হচ্ছে আমরা এপসিলন লিখছি, এপসিলন আর লিখছি, সেটাকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে কাপ্পা লেখা হয়। তো এটা সমান পরাবৈদ্যুতিক, পরাবৈদ্যুতিক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক।
যাকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটাকে কাপ্পা দিয়ে লেখা হয়, একটু বাঁকা করে লেখা হয়, ঠিক আছে। এটা কিন্তু কে নয়, কাপ্পা, একটু বাঁকিয়ে লেখা হয়, কাপ্পা লেখা হয়। তো এপসিলন আর আর কাপ্পা কিন্তু প্রায় একই ভ্যালু হয়, ঠিক আছে। তো এপসিলন আর আর কাপ্পা একই হয়ে যায়। তো এখানে আমরা এফ ড্যাশ ইকুয়ালস টু এফ বাই এপসিলন আরও লিখতে পারি, আমরা এফ বাই কাপ্পাও লিখতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম আর অন্য মাধ্যমে যে বল লাগছে তাদের মধ্যে আমরা তুলনা যদি করি তাহলে এটা হয়ে যাবে। ধরে নাও বায়ু মাধ্যমে 10 নিউটন বল প্রয়োগ হচ্ছিল, এবার আমি অন্য মাধ্যমে নিয়ে গেছি যেখানে বল 5 হয়ে গেছে, 10 থেকে বল 5 হয়ে গেছে, তাহলে কাপ্পা যেটা হবে সেটা কত ভাগে, কত ফ্যাক্টরে, কত গুণিতকে বল কমে গেছে, মানে দুগুণ বল কমে গেছে, তাহলে কাপ্পা 2 হয়ে যাবে। ধরে নাও আগের বল, পুরনো বল এফ যেটা সেটা হচ্ছে 10 নিউটন আর নতুন বল এফ ড্যাশ হচ্ছে 5 নিউটন, তাহলে কি হয়েছে, তাহলে কাপ্পার ভ্যালু কি হয়ে যাবে, কাপ্পার ভ্যালু হয়ে গেছে এফ বাই এফ ড্যাশ। তো এফ আমাদের 10 আর এফ ড্যাশ হচ্ছে 5, তাহলে 2 হয়ে গেছে, তার মানে 2 ফ্যাক্টরে 2 গুণিতকে কিন্তু বল কমে যাবে। ধরে নাও 30 নিউটন বল প্রয়োগ হচ্ছে, কাপ্পা বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা 2 আছে, ঠিক আছে। তো 30 নিউটন বল প্রয়োগ হয়েছে, আপেক্ষিক তড়িৎভেদ্যতা 2 আছে, তাহলে নতুন বল যেটা হবে সেটা 30 বাই এপসিলন আর মানে 2 50 নিউটন হয়ে যাবে, ঠিক আছে। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে গাউসীয় পদ্ধতিতে বল বা এফ যেটা লাগছে সেটা আমরা একটু সিজিএস পদ্ধতিতে দেখে নিচ্ছি। ধরে নাও যে এফটা আমি লিখছিলাম আগে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর, তো এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। নতুন বল যদি হয়, কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা যদি চলে আসে, 1/4 পাই এপসিলন নট এপসিলন আর লিখতে পারো বা কাপ্পা লিখতে পারো, Q1 Q2 বাই আর স্কয়ার হয়ে যায়। সেখান থেকে আমি সম্পর্ক পেলাম যে নতুন বল আর পুরনো বলের মধ্যে যে এটা হবে, যে সম্পর্কটা হবে সেটা হবে নতুন বল ইকুয়ালস টু পুরনো বল বাই এপসিলন আর লিখবো বা আমি কাপ্পা লিখবো, এটা কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে। এবার সিজিএস পদ্ধতিতে আমি যদি বল লিখি, সিজিএস পদ্ধতিতে যদি আমি লিখি তাহলে যে এফ হবে, তাহলে এই যে কে ভ্যালুটা, কে আর কাপ্পা আমি কিন্তু আলাদা বলছি, কাপ্পা লেখার সময় আমি কিন্তু একটু রোমান ইতালিয়ান স্টাইলে লিখছি, মানে বেকে লিখেছি, ঠিক আছে। আর এখানে কে যেটা হবে সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট, যেটা এসআইতে হয়ে যায় 9 × 10⁹ এসআইতে 9 × 10⁹ ভ্যালু বলছি শুধু। আর যদি সিজিএসে হয় তাহলে যে কে এর ভ্যালু সেটা 1 হয়ে যায়। সিজিএসে কে এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে যে বলটা লাগবে দুটো আধানের মধ্যে সিজিএসে সেটা হয়ে যাবে Q1 Q2 বাই আর স্কয়ার হয়ে যাবে। তার মানে কে এর ভ্যালুটা যেটা আছে সেই কে এর ভ্যালুকে আমি কি করেছি 1 নিয়ে নিয়েছি, কে এর ভ্যালুকে আমি 1 নিয়ে নিয়েছি। আর যদি এসআইতে হয় তাহলে কি হবে, কে এর ভ্যালু আমাদেরকে 9 × 10⁹ নিতে হবে, ঠিক আছে। তো কে এর ভ্যালু 1 না হলে কে এর ভ্যালু 9 × 10⁹ আমাদেরকে কিন্তু নিতে হবে। তো গাউসীয় পদ্ধতিতে যেটা হচ্ছে সেটা আমাদের এফ যেটা হবে সেটা হবে আমাদের এই ভ্যালুটা, ঠিক আছে। তো এবার আমরা কয়েকটা কোশ্চেন দেখবো যে বলের দিক কিভাবে নির্ণয় হবে তার বেসিসে আমি কটা কোশ্চেন দেখবো। ধরে নাও একটি ত্রিভুজ আছে, ত্রিভুজ আকৃতি, সেখানে হচ্ছে Q1 Q2 আর Q3 তিনটে আধান কিন্তু রাখা আছে এইভাবে। এদের যে বাহু আছে সেটা হচ্ছে এ এ এ। এর উপরে যদি বল আমাকে বের করতে বলে তখন আমি কিভাবে বের করব, ঠিক আছে। তো Q1 আর Q2 উপরে কি বল লাগছে, Q2 Q3 এর উপরে কি লাগছে, এইভাবে করে কিন্তু ইন্টারঅ্যাকশন হবে। তো আমরা পরে এটা করব, আগে আমরা দুটো আধান নিয়ে যেটা হচ্ছে সেটা করি। তো Q1 এই পাশে হচ্ছে Q2, তো Q1 Q2 যদি হয় তাদের মধ্যে যদি আর ধরে নাও 2 মিটার আছে আর এখানে -2 কুলম আছে আর এখানে 4 কুলম আছে, তাহলে যে বল প্রয়োগ হবে তড়িৎ বল সেই বল হয়ে যাবে কে Q1 Q2 বাই আর স্কয়ার। তো কে এর ভ্যালু 9 × 10⁹, কিউ যেটা হবে সেটা কি হয়ে যাবে
2 নেব, -2 কিন্তু আমি এখন নেব না। কেন নেব না? কারণ আমি এখানে দেখানোর সময় দেখিয়ে দেব বল কি হচ্ছে, এইভাবে আকর্ষণ বল কিন্তু হবে। ঠিক আছে, ভেক্টর রূপ যখন করব তখন আমরা কিন্তু নেগেটিভ সাইন নিয়ে বসাবো, কিন্তু এখানে আমরা যখন লিখবো পজিটিভ সাইন নেব। বাকি দিকটা যেটা হবে সেটা কি হবে, এইভাবে করে আমরা কিন্তু দেখিয়ে দেব। তো 4 কুলম আর 2 কুলম বাই এখানে r স্কয়ার মানে 2 স্কয়ার। তো 2 স্কয়ার 4 আর 4 কেটে যাবে, এখান থেকে 2 × 9 × 10⁹ নিউটন আমাদের কি হবে, বল হবে। সো 18 × 10⁹ নিউটন হবে। এরপরে আমরা এর পরের দিন আমরা কি করব, এর ভেক্টর রূপ পড়বো, দিয়ে আবার স্কেলার রূপ যেটা শিখিয়েছি সেটাতে আসবো, দিয়ে তার যে কোশ্চেন আছে ভেক্টর রূপ স্কেলার রূপ কখন ভেক্টর ইউজ করব, কখন স্কেলার রূপ ব্যবহার করব, সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করাবো। তারপরে কিন্তু আমরা পরের টপিকে যাব। ঠিক আছে, তো যতটা পড়ালাম ততটা কি করো, নিজে বোঝার চেষ্টা করো, যাতে এমনভাবে পড়ো, স্মার্টলি পড়ো, যাতে তুমি কি করো যে ওগুলো যেন সব সময় মনে থেকে যায়। ঠিক আছে, তো এইভাবে করে পড়তে হবে, বারবার হয়তো 2-3 বার আমাকে পড়তে হবে, কিন্তু প্রত্যেকবার পড়ার সময় এটা না মনে হয় যে আবার নতুন কিছু পড়ছি, এটা যেন না মনে হয়। মানে আমি জাস্ট দেখছি এটা পড়া হয়ে আছে, তার উপরে আমি কি করছি, ব্রাশ আপ করছি বা রিভিশন করছি। তো এই ব্যাপারটা যেন মনে হয়, সেইভাবে করেই কিন্তু পড়তে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেখানে কোশ্চেন কিভাবে করা হবে, সেখানে তুমি বুঝতে পারবে কেন দিক নিয়ে আমি এত বেশি কথা বলছিলাম, যে এর দিক ওর দিক, বলের যে দিক আছে সেই দিকগুলোর উপর কেন বেশি জোর দিতে হবে সেটা আমি কেন বলছিলাম, তুমি পরের ভিডিওতে বুঝতে পারবে। ঠিক, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।